আসসালামু আলাইকুম। পার্থক্য সেই যে আজকের ক্লাসে আমরা চলন এবং অঙ্গ চালনা এই চ্যাপ্টারটা পড়ব। তো প্রথমেই আমরা পড়ব যে পুরুষ এবং মহিলা যে শ্রোণীচক্র রয়েছে তাদের মধ্যে পার্থক্য। তো শ্রোণীচক্র কি নিয়ে গঠিত? এটা হচ্ছে তোমার ইলিয়াম, ইসচিয়াম এবং হচ্ছে তোমার পিউবিস নিয়ে গঠিত। এবং এখানে একটা অংশ আছে অ্যাসিটাবুলাম, সেখানে কিন্তু ফিমারের মস্তক আটকানো থাকে এবং ফিমারটা কি মানবদেহের সবচেয়ে দীর্ঘ অস্থি। আচ্ছা, এখন আসো আমরা পড়ি। তো পুরুষের শ্রোণীচক্রটা দেখো, এখানে হচ্ছে তোমার যে পুরুষের শ্রোণীচক্রটা আছে এটা কি বলছে, এটা হচ্ছে তোমার ভারী এবং হচ্ছে তোমার আকারে বড়। আর যেটা হচ্ছে তোমার মহিলাদের ক্ষেত্রে এই শ্রোণীচক্রটা কিন্তু হালকা এবং হচ্ছে তোমার আকারে ছোট। তারপর আসে হচ্ছে তোমার পেলভিসের যে ছিদ্র, সেটা হচ্ছে তোমার পুরুষের ক্ষেত্রে কিন্তু অপেক্ষাকৃত ছোট, আর নারীদের ক্ষেত্রে কিন্তু অপেক্ষাকৃত এটা হচ্ছে তোমার বড় হবে। তারপরে আসো যে স্যাক্রাম। তো পুরুষের ক্ষেত্রে স্যাক্রামটা হচ্ছে তোমার সরু, আর মহিলাদের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার খাটো, প্রশস্ত এবং চ্যাপ্টা। তারপরে আসো হচ্ছে তোমার পিউবিক সিম্ফাইসিস যেটা আছে, সেটা হচ্ছে তোমার পুরুষের ক্ষেত্রে হচ্ছে তোমার অগভীর, আর হচ্ছে তোমার মহিলাদের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে তোমার নর্মালি গভীর থাকে। তারপর হচ্ছে তোমার অ্যাসিটাবুলাম যে আছে, পুরুষের ক্ষেত্রে অ্যাসিটাবুলামটা হচ্ছে তোমার বড় এবং পার্শ্ব অভিমুখী, আর মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাসিটাবুলামটা হচ্ছে তোমার ছোট এবং সম্মুখ অভিমুখী। এবং হচ্ছে তোমার এক্সট্রা ইনফো একটা দিয়ে দেয় যে পুরুষের ক্ষেত্রে হচ্ছে তোমার যে অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 90 ডিগ্রির কম। কিসের অ্যাঙ্গেল? এটা হচ্ছে তোমার পিউবিক আর্চের অ্যাঙ্গেল। আর মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই এই পিউবিক আর্চের অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি এর বেশি হবে। আচ্ছা, এরপরে আমরা আসি। দেখো, ইলিয়াম এবং আইলিয়ামের মধ্যে পার্থক্য যেটা হচ্ছে তোমার আইলিয়াম, এটা হচ্ছে তোমার পুরুষের যে মানে মানুষের হচ্ছে তোমার শ্রোণীচক্রের একটা বিশেষ হাড়। আর যেটা হচ্ছে তোমার ইলিয়াম, এটা কোথায় থাকে? এটা হচ্ছে তোমার ক্ষুদ্রান্তে থাকে। আচ্ছা, এরপরে আসো যে এই যেটা আইলিয়ামটা আছে, এটা হচ্ছে তোমার আকারটা কেমন? এটা হচ্ছে তোমার ডানার মতো আকার। আর যেটা হচ্ছে তোমার ইলিয়াম, এটা কেমন? এটা হচ্ছে সরু এক ধরনের নালী বিশেষ। এবং যেটা হচ্ছে তোমার আইলিয়াম, এটা অবশ্যই এক ধরনের অস্থি নির্মিত, যেহেতু এটা একটা এক ধরনের বোন। আর যেটা হচ্ছে তোমার ইলিয়াম, এটা কিসে তৈরি? এটা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের পেশি দিয়ে তৈরি। এবং লাস্টে দেখো যে আইলিয়ামের কাজটা কি? এটা হচ্ছে তোমার ফিমারকে মেরুদণ্ডের সাথে যুক্ত রাখে, এবং যেটা হচ্ছে তোমার ইলিয়াম, সেটা হচ্ছে তোমার খাদ্য পরিপাকে হচ্ছে তোমার সহায়তা করে। তো এটা গেল পার্থক্য। তো আমাদের বানানটা কিন্তু দেখা লাগবে, কারণ ধরো যে এই ইলিয়াম যেটা, এটা হচ্ছে তোমার হচ্ছে খাদ্য পরিপাকে সহায়তা করে, আর যেটা হচ্ছে আইলিয়াম, এটা হচ্ছে তোমার শ্রোণীচক্রের একটা হাড়। তো স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্নেতে দুইটা অপশনই দিয়ে দিতে পারে। সো আমাদের অবশ্যই বানান দুইটা খেয়াল রাখতে হবে। এরপরে আসো নিরেট অস্থি এবং স্পঞ্জি অস্থির মধ্যে পার্থক্য। তো এটা কি? অস্থি হচ্ছে তোমার দুই ধরনের, একটা হচ্ছে তোমার নিরেট অস্থি আর একটা হচ্ছে তোমার স্পঞ্জি অস্থি। তো নিরেট অস্থির অপর নাম কি? এটা হচ্ছে তোমার কর্টিক্যাল অস্থি। আর যেটা হচ্ছে তোমার স্পঞ্জি অস্থি, এর অপর নামটা কি? ট্রাবেকুলার অস্থি। আচ্ছা, এখন আসো আমরা পার্থক্যে পড়বো যে আচ্ছা নিরেট অস্থি কত পার্সেন্ট থাকে এটা একটু বলে দেই। যে নিরেট অস্থি থাকে হচ্ছে তোমার 80%, আর যেটা হচ্ছে তোমার ট্রাবিকুলার অস্থি বা স্পঞ্জি অস্থি, এর পার্সেন্ট হচ্ছে তোমার 20%। এখন আসি আমরা যে নিরেট অস্থির এককটা কি? এটা হচ্ছে তোমার হ্যাভাসিয়ান তন্ত্র। আর যেটা হচ্ছে তোমার স্পঞ্জি অস্থি, এই এককটা কি? ট্রাবেকুলা। এরপরে দেখো নিরেট অস্থিটা কেমন হয়? এটা হচ্ছে তোমার ঘন হয়, ভারী হয় এবং মজবুত হয়। আর যেটা হচ্ছে স্পঞ্জি অস্থি, এটা হচ্ছে তোমার পাতলা, হালকা এবং অসংখ্য কুঠুরিযুক্ত স্পঞ্জের মতো হয়। স্পঞ্জ নর্মালি কি হয়? এরকম চাপা দিলে নরম না, তো স্বাভাবিকভাবে এটা কিন্তু পাতলা এবং হালকা হবে। এরপরে আসো যে নিরেট অস্থিকে কি করে? তোমার অস্থি যে আছে, অস্থির বাইরে যে প্রধান শক্ত আবরণ, সেটা তৈরি করা হচ্ছে তোমার নিরেট অস্থি। আর যেটা হচ্ছে তোমার স্পঞ্জি অস্থি, সেটা হচ্ছে তোমার নিরেট অস্থির ভিতরে অবস্থান করে। নিরেট অস্থির হচ্ছে তোমার পার্সেন্টেজ আমরা আগেই পড়ছি, এটা হচ্ছে তোমার 80%। আর হচ্ছে তোমার স্পঞ্জি অস্থির হচ্ছে পরিমাণ কত? 20%। এরপরে দেখবো যে এই অস্থিগুলো কোথায় থাকে। আচ্ছা, নিরেট অস্থি আমরা কোথায় পাচ্ছি? হিউমেরাস পাচ্ছি, যে এটা হচ্ছে আমাদের হিউমেরাস, এবং হচ্ছে ফিমার যেটা আছে, ফিমারে আমরা পাচ্ছি হচ্ছে তোমার নিরেট অস্থি। আর স্পঞ্জি বা নরম হাড়গুলো আমরা কই পাই? স্তন্যপায়ীদের করটিকা, তারপরে হচ্ছে চাপা হাড়, বড় অস্থির প্রান্তভাগ এবং পাখিদের সকল অস্থি হচ্ছে তোমার স্পঞ্জি ধরনের। আবার শিশুদের যে অস্থিগুলো থাকে ছোটবেলায়, সেগুলো কিন্তু স্পঞ্জি ধরনের হয়ে থাকে। এরপরে আসি আমরা যে তরুণাস্থি এবং অস্থির মধ্যে পার্থক্য। তরুণাস্থি কোথায় কোথায় থাকে? দেখো যে এটা তোমার থাকে অস্থির সংযোগস্থলে থাকে। তারপরে হচ্ছে তোমার পশ্চুকার প্রান্তভাগে থাকে। আমরা কি জানি? পশ্চুকার প্রান্তভাগে কোস্টাল কার্টিলেজ থাকে, যার মাধ্যমে এরা হচ্ছে তোমার স্টারনামের সাথে যুক্ত থাকে। তারপরে এগুলো আর কোথায় পাচ্ছি তরুণাস্থি? দেখো এই যে তোমার
এই যে এখানে পাচ্ছি এই যে তোমার বহিকর্ণ, এখানে কিন্তু আমরা তরুণাস্থি পাই। তো কোথায় পাচ্ছি? কর্ণসত্রে পাচ্ছি, ষড়যন্ত্র বা ল্যারিংসে পাচ্ছি, আবার নাসিকাতেও পাচ্ছি। আর অস্থি আমরা নর্মালি কি পাই? যে তোমার ধরো যে তোমার হাত, তারপর নিচে হচ্ছে পা আছে, সবগুলোতে কিন্তু অস্থি নিয়ে গঠিত। এরপরে আসো তরুণাস্থি হচ্ছে তোমার কি কি নিয়ে গঠিত? দেখো, অকঠিন ও নমনীয় এবং স্থিতিস্থাপক। তো তাহলে আমি তরুণাস্থির তিনটা কিন্তু বৈশিষ্ট্য পাচ্ছি। দেখো, 1 নম্বরে বলছে এটা হচ্ছে কঠিন নয়, অকঠিন। 2 নম্বরে বলছে এটা হচ্ছে তোমার নমনীয়। 3 নম্বরে বলছে এটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক, এবং এটা হচ্ছে তোমার বিভিন্ন তন্তু এবং কোষ নিয়ে গঠিত। আর যেটা হচ্ছে তোমার অস্থি, অস্থিটা কি? দেখো, কঠিন, অনমনীয়, অস্থিতিস্থাপক। তাহলে আমরা কি দুইটা পাওয়া লাগবে না? দেখো তোমার এই অস্থির ক্ষেত্রে কিন্তু কঠিন, অনমনীয়, অস্থিতিস্থাপক, এই তিনটা পড়লে কিন্তু আমার এইটা আর পড়া লাগতেছে না। এরপরে আসবো অস্থিমজ্জা। তো তরুণাস্থির ক্ষেত্রে কোনো অস্থিমজ্জা থাকে না, এবং অস্থির ক্ষেত্রে কিন্তু অস্থিমজ্জা থাকে। এরপরে আসো, আমরা আগেই পড়ে আসছি যে তোমার এই যে তরুণাস্থি হচ্ছে স্থিতিস্থাপক। তো এখানে লিখছে যে এটা স্থিতিস্থাপক প্রকৃতির। আর যেটা হচ্ছে তোমার অস্থির, এটা কিন্তু স্থিতিস্থাপক নয়। দেখো যে আমরা এই অস্থির এরকম কিন্তু নড়াতে পারছি না, বা তরুণাস্থি কিন্তু আমরা এই যে দেখো কানটা আছে, এভাবে কিন্তু নড়াতে পারছি। তো এটা ইলাস্টিসিটি কিন্তু আছে, এই জন্য বলছে কোনটা স্থিতিস্থাপক আর কোনটা অস্থিতিস্থাপক। এরপরে আসো মাতৃকা বা ম্যাট্রিক্স। তো তোমার তরুণাস্থিতে কি থাকে? কন্ড্রিন নামক হচ্ছে তোমার ম্যাট্রিক্স থাকে। আর যেটা হচ্ছে তোমার অস্থিতে কি থাকতেছে? জৈব পদার্থের মধ্যে তোমার কোলাজেন তন্তু থাকে, মিউকোপলিস্যাকারাইড থাকে, এবং অজৈব পদার্থের মধ্যে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট থাকে। তো তোমার অস্থিতে হচ্ছে জৈব পদার্থের পরিমাণটা কত? এটাও জেনে রাখো, 40% কিন্তু জৈব পদার্থ। আচ্ছা, এরপরে আসো, তোমার বলছে যে এই তরুণাস্থির যে কোষগুলো আছে, কোষের গঠনটা কেমন? এটা হচ্ছে তোমার গোলাকার বা ডিম্বাকার। আর অস্থির ক্ষেত্রে এটা হচ্ছে তোমার মাকড়সার জালের মতো। তরুণাস্থির আবরণটার নাম কি? পেরিকন্ড্রিয়াম। আর যেটা হচ্ছে তোমার অস্থির আবরণের নামটা কি? পেরিঅস্টিয়াম। এরপর আসে হ্যাবাসিয়ান তন্ত্র। তো তোমার তরুণাস্থিতে কিন্তু কোনো হ্যাবাসিয়ান তন্ত্র থাকে না। আর যেটা হচ্ছে তোমার অস্থিতে কিন্তু হ্যাবাসিয়ান তন্ত্র এর গাঠনিক একক। এরপরে হচ্ছে তোমার কাজ। তো তরুণাস্থির কাজ আমরা কি পাচ্ছি? যে দেহের আকৃতি এবং ঋজুতা দান, অস্থি গঠন এবং অস্থির সংযোজক অংশে দৃঢ় স্থিতিস্থাপক করায় সহায়তা করা, অর্থাৎ অস্থিকে তার কাছে সহায়তা করায় তরুণাস্থির কাজ। আর হচ্ছে অস্থির কাজটা আমরা কি পাচ্ছি? দেহের কাঠামো গঠন, নির্দিষ্ট আকৃতি দান, ভার বহন, দেহ যন্ত্রের সুরক্ষা, এবং হচ্ছে রক্তকণিকা উৎপাদন করতে সাহায্য করা। আমরা কি জানি? অস্থিতে থেকে কিন্তু হচ্ছে তোমার দৈনিক 5 বিলিয়ন লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। আচ্ছা, এরপরে আমরা পড়বো যে বিভিন্ন ধরনের পেশি টিস্যু যে আছে তোমার, মসৃণ, তারপর অমসৃণ এবং হৃৎপেশি, এর মধ্যে পার্থক্য। তো যেটা হচ্ছে তোমার রৈখিক পেশি, তার অপর নামটা কি? ঐচ্ছিক পেশি বা অমসৃণ পেশি। তো এটার আকৃতিতে কেমন বলছে? দেখো, এটা কিন্তু তোমার হচ্ছে নলাকার হয়ে থাকে। তারপর হচ্ছে মসৃণ পেশিটা কেমন? মাগু আকৃতির। আর যেটা হচ্ছে তোমার হৃৎপেশি, এটা কিন্তু শাখান্বিত। তো এই পার্থক্যটা কিন্তু পরীক্ষার জন্য একদম 3 স্টার। পরীক্ষা, তারপর হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট, যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একদম খুবই গুরুত্বপূর্ণ এই ছকটা। তারপরে দেখো যে দৈর্ঘ্য বলছে। তো রৈখিক পেশির দৈর্ঘ্যটা কত? 1 মিলিমিটার থেকে কিছু বেশি, মানে হচ্ছে তোমার কয়েক সেন্টিমিটার। আর যেটা হচ্ছে তোমার মসৃণ পেশি, তার দৈর্ঘ্যটা কত পাচ্ছি? 15 থেকে 200 মাইক্রোমিটার। আর হৃৎপেশি কত? 100 থেকে 150 মাইক্রোমিটার। ব্যাস পাচ্ছি আমরা রৈখিক পেশির ক্ষেত্রে 10 থেকে 40 মাইক্রোমিটার। তারপরে হচ্ছে তোমার মসৃণ পেশির ক্ষেত্রে পাচ্ছি 8 থেকে 10 মাইক্রোমিটার। আর হৃৎপেশির ক্ষেত্রে পাচ্ছি কিন্তু 12 থেকে 15 মাইক্রোমিটার। এরপর দেখো সার্কোলেমা, এটা শুধুমাত্র হচ্ছে তোমার হৃৎপেশিতে হচ্ছে তোমার সূক্ষ্ম থাকে। এরপরে নিউক্লিয়াসের সংখ্যা। নিউক্লিয়াস হচ্ছে শুধুমাত্র রৈখিক পেশি ক্ষেত্রে কয়েকশো, এবং মসৃণ এবং হচ্ছে হৃৎপেশি ক্ষেত্রে কিন্তু এটার পরিমাণ মাত্র 1টা করে। তারপর আসে অনুপ্রেস্থ রেখা। তো অনুপ্রেস্থ রেখা কি কোন ক্ষেত্রে থাকে? এটা জাস্ট হচ্ছে রৈখিক পেশি এবং হৃৎপেশিতে থাকে। এরপরে আসো নিউক্লিয়াসের অবস্থান। তো যেই আমরা রৈখিক পেশি পাচ্ছি, এটা কিন্তু নিউক্লিয়াসটা পরিধির দিকে থাকতেছে। আবার দেখো, যদি আমরা হচ্ছে মসৃণ পেশির ক্ষেত্রে দেখি, তাহলে এটা কোথায় থাকতেছে? এই যে মধ্যাংশে থাকতেছে। মধ্যটা কেমন? স্ফীত অবস্থায় মধ্যাংশে থাকতেছে। আর যেটা হচ্ছে তোমার হৃৎপেশি অবশ্যই কোথায় নিউক্লিয়াস থাকবে? এটা কিন্তু কেন্দ্রে থাকবে, একদম কেন্দ্রে আছে। আচ্ছা, এরপরে আসো ইন্টারক্যালেটেড ডিস্ক কার বৈশিষ্ট্য? এটা হচ্ছে তোমার হৃৎপেশির অনন্য বৈশিষ্ট্য। স্বাভাবিকভাবে ইন্টারক্যালেটেড ডিস্কটা থাকতেছে হচ্ছে তোমার হৃৎপেশিতে। আচ্ছা, প্রকৃতি একটা বাদ গেছে, যে ঐচ্ছিক পেশি, রৈখিক পেশিটা হচ্ছে তোমার নিজের ইচ্ছা মতো সঞ্চালন করা যায়। তো এটা হচ্ছে তোমার ঐচ্ছিক। আর যেটা হচ্ছে তোমার অমসৃণ, মানে মসৃণ পেশি, সেটা হচ্ছে অনৈচ্ছিক। এটাকে ভিসেরাল বলা হয়, কারণ আমাদের যে বিভিন্ন ভিসেরাল অর্গানগুলো আছে, এগুলো হচ্ছে তোমার মসৃণ পেশি দ্বারা হচ্ছে তোমার নিয়ন্ত্রিত হয়। আর হৃৎপেশিও স্বাভাবিকভাবে এর গঠনটা যদিও হচ্ছে তোমার রৈখিক পেশির মতো, বাট এটার কিন্তু কার্যকলাপটা অনৈচ্ছিক। এরপরে আসো অবস্থান। তো এটাকে খুবই গুরুত্বপূর্ণ যে কোনটা কোথায় কোথায় থাকে। তো দেখো, রৈখিক পেশি কই থাকছে? বিভিন্ন অস্থি, চক্ষু, চোয়াল, গলবিল, তারপর ইন্টারকোস্টাল স্থান, এগুলো যেগুলো আমরা নর্মালি চিন্তা করে নড়াইতে পারি, চোখ নড়াইতে পারতেছি, হাত এরকম করে নিয়ে আসতে পারছি, এখানে থাকতেছে হচ্ছে তোমার ঐচ্ছিক পেশি। আর মসৃণ পেশি কই থাকে? এই যে তোমার যে আমাদের ভিসেরাল অর্গানগুলো আছে, যেমন দেখো পৌষ্টিকনালী, রক্তনালী, শ্বসননালী, মূত্রথলি, জরায়ু। তো দেখো, এখানে কিন্তু মূত্রথলি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যেটা হচ্ছে মূত্রনালীতে মূত্র ক্ষরণ করি, সেটা কিন্তু
তোমার রৈখিক পেশি, বা যেটা হচ্ছে তোমার মূত্রথলি সেটা কিন্তু হচ্ছে অনৈচ্ছিক পেশি। এরপরে আসো হৃৎপেশি কই থাকে, এটা হচ্ছে তোমার হৃৎপিণ্ডে থাকে এবং মায়োকার্ডিয়ামে থাকে। এরপরে আমরা বলবো কাজ। তো তোমার রৈখিক পেশি কাজটা কি, রক্ত সঞ্চালন ঘটানো। তারপর হচ্ছে তোমার মসৃণ পেশি কাজটা কি পাচ্ছে, যে বিভিন্ন নালীতে বস্তু চলাচল নিয়ন্ত্রণ করা। আর হচ্ছে হৃৎপেশি কাজটা কি, হৃদস্পন্দন ঘটানো। তো এটা গেল পার্থক্য। এরপর আমরা আসি যে মসৃণ পেশি আর হৃৎপেশির মধ্যে তুলনা। তো তুলনা এটা জাস্ট আগেরটা থেকে জাস্ট একটু খালি মানে একটু ভালো মতো লিখছে যে মসৃণ পেশির দেখো কি বলছে, যে আকার এবং আকৃতি কি বলছে, যে পেশু তন্তুগুলো হচ্ছে লম্বা এবং মাকু আকৃতি এবং এখানে কোনো শাখা থাকে না। বা হৃৎপেশিতে কিন্তু আমরা শাখা পেয়ে থাকি। এরপরে বলছে যে অনুপ্রস্থ রেখা, এটা হচ্ছে তোমার কোথায় থাকে, এটা হচ্ছে তোমার হৃৎপেশিতে কিন্তু উপস্থিত। ইন্টারক্যালেটেড ডিস্কও সেম, এটা কিন্তু হচ্ছে তোমার হৃৎপেশিতে থাকে। তো যেটা হচ্ছে তোমার মসৃণ পেশি সেখানে কিন্তু সার্কোলেমাটা যেটা আছে এটা হচ্ছে তোমার অস্পষ্ট, বা হৃৎপেশির ক্ষেত্রে কিন্তু এটা সূক্ষ্ম থাকে। এবং নিউক্লিয়াসটা আমরা কোথায় পাচ্ছি মসৃণ পেশির ক্ষেত্রে, এটা পাচ্ছি হচ্ছে তোমার স্ফীত মধ্যাংশে। আর হচ্ছে হৃৎপেশিতে কোথায় পাচ্ছি, এটা হচ্ছে তোমার কোষের কেন্দ্রে থাকে। আর মায়োফাইব্রিলটা অনুপ্রস্থ রেখা, এটা হচ্ছে তোমার কোথায় থাকছে মসৃণ পেশিতে, এটা থাকে হচ্ছে তোমার পেশিতন্তু দৈর্ঘ্য বরাবর। আর হৃৎপেশির ক্ষেত্রে হচ্ছে তোমার মায়োফাইব্রিল কই থাকে, পরস্পর অনিয়মিতভাবে যুক্ত হয়ে জালিকা গঠন করে। তো এই গেল হচ্ছে কয়টা পার্থক্য। এখন আমরা প্রশ্ন সলভ করব। আচ্ছা, বলছে যে প্রথমে দেখো পুরুষের শ্রোণীচক্র সম্পর্কে কোনটি ভুল। তো বলছে প্রথমে বলছে যে ভারী এবং আকারে বড়, হ্যাঁ এটা রাইট অ্যান্সার। তারপরে বলছে যে পেলভিসের ছিদ্র বড়, বাট আমরা কি জানি পুরুষের ক্ষেত্রে পেলভিসের ছিদ্রটা কিন্তু হচ্ছে তোমার ছোট। তো এটা কিন্তু ভুল হচ্ছে, এখানে হবে তোমার ছোট, তার মানে এটা হচ্ছে তোমার ভুল। তারপর বলছে যে পিউবিক সিম্ফাইসিস অগভীর, হ্যাঁ এটাও ঠিক আছে। এবং স্যাক্রামটা শুরু, তার মানে 3-4ও ঠিক আছে। তার মানে এখানে পুরুষের শ্রোণীচক্রের ক্ষেত্রে কোনটা ভুল পাচ্ছি, এখানে তোমার তাহলে বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। লাস্টে একটা প্রশ্ন সলভ করি যে তরুণাস্থি সম্পর্কে কোনটি ভুল। তো বলছে যে স্থিতিস্থাপক প্রকৃতি। তো তরুণাস্থি আমরা জানি স্থিতিস্থাপক প্রকৃতি, কারণ কি এখানে আমরা যদি কম্প্রেস করি, এই ধরো যে কানটাকে যদি কম্প্রেস করি সে আগের অবস্থানে ফিরে যাচ্ছে। তারপর বলছে যে অস্থিমজ্জা হচ্ছে তোমার থাকে না, হ্যাঁ এটা রাইট অ্যান্সার। তরুণাস্থিতে অস্থিমজ্জা থাকে না। তরুণাস্থির আবরণের নাম বলছে পেরিকন্ট্রিয়াম, এটা কি জানি আমরা রাইট অ্যান্সার। আর অস্থির আবরণের নামটা কি, পেরিঅস্টিয়াম। আর বলছে যে হ্যাবাসিয়ান তন্ত্র থাকে, বাট আমরা কি জানি হ্যাবাসিয়ান তন্ত্র কিন্তু অস্থির একক, তো স্বাভাবিকভাবেই তোমার তরুণাস্থিতে কিন্তু কোনো হ্যাবাসিয়ান তন্ত্র থাকে না। তাহলে এখানে হচ্ছে তোমার ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। তো আশা করি সবাই পার্থক্যগুলো বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।